সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে আবার হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা। হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হচ্ছে। ইতিমধ্যে সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। আর বিস্তারিত জানিয়ে দেব। এক রাতেই 600 ড্রোন মিসাইল দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা। ইসরায়েলি হামলা আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। পুতিন মুখে ভালো কথা বলেন, রাতে বোমা মারেন বললেন ট্রাম্প। আরো থাকছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় হুমকির মুখে বললেন ম্যাক্রো। প্রতিরোধের গোপন শহর, যে রহস্য ইসরায়েলদের কুরে কুরে খাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের। এবং সর্বশেষে জানিয়ে দিব, সামরিক ঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা স্বীকার করলো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল এবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েল। ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর ইসরায়েলে পাল্টা 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় ভোরে আইডিএফ এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, প্রায় 30 মিনিট আগে ইয়েমেন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছে কিনা তা এখনো তদন্ত চলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। তো সব এলাকার মধ্যে ছিল এসডিএন, ব্রোক এবং হেব্রন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুসাইন রাস ইসিসা সালেব বন্দর এবং রাজকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হুদাইদা একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের 3টি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। এদিকে ফিলিস্তিনের গাজা আগ্রাসনের প্রতিক্রিয়া রোববার ইসরায়েলি বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। প্রতিবেদনের মতে ইয়াহিয়া ঘোষণা দেন, তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ান দিনের শুরুতে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মতে, ক্ষেপণাস্ত্র অভিযানে সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানো বন্ধ করা হয়েছে। গাজা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসনের প্রতিরোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক রাতেই 600 ড্রোন মিসাইল দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা। রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আবারও কেঁপে উঠল ইউক্রেনের বিভিন্ন শহর। এক রাতে ছোড়া হয়েছে 600-এর বেশি ড্রোন এবং মিসাইলে। নিহত হয়েছেন অন্তত 6 জন। এছাড়া স্থল অভিযান চালিয়ে দনেস্কের আরো একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। দিনে দিনে তীব্র হচ্ছে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। রোববারও চেরনিচিভ, লভিভ, খার্কিভ এবং সীমাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় পুতিন বাহিনী। 26টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় 600টি কামিকাজে ড্রোন ব্যবহার করা হয় বলে জানানো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, অধিকাংশ ড্রোন এবং মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই দিনে দনেস্ক অঞ্চলের মাইরানে গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এলাকাটি নিপ্রোস সীমান্তে অবস্থিত। মস্কো জানায়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে আরো 6টি অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সপ্তাহ জুড়ে চলা হামলার মধ্যে একটি বড় কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে মস্কো। 2022 সালের জুলাই জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষি পণ্য রপ্তানি বিষয়ক চুক্তি তারা আর নবায়ন করবে না। পশ্চিমা দেশগুলোর বীমা, পেমেন্ট এবং লজিস্টিক বাধার কারণে ওই চুক্তির 5টি মৌলিক লক্ষ্য পূরণ হয়নি বলে অভিযোগ করেছে মস্কো। এদিকে রুশ হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। ট্রাম্প প্রশাসন $350 কোটি পুরনো বাজেট থেকে ওই সহায়তার অনুমোদন করতে পারে বলে জানা গেছে। প্রায় $500 কোটি ফ্রিজ করা রুশ সম্পদ ইউক্রেনে স্থানান্তর সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প এর মধ্যে জানিয়ে দিয়েছেন, কিয়েভকে আরো প্রতিরোধমূলক অস্ত্র পাঠানো হবে। রাশিয়ার বিষয়ে স্থানীয় সময় সোমবার একটি বড় ঘোষণা দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় উত্তেজনা বাড়ছে মস্কোতেও।
ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে দেশটিতে ইসরায়েলের হামলার সময় সামান্য আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে। দেশটি বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিয়েছিলেন তিনি। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনা ওই হামলা চলাকালে ইসরায়েলি সেই স্থাপনার উপর দিকের প্রবেশপথে বোমা হামলা চালায়। এই জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি এবং অন্যরা বের হয়ে আসার সময় তার পায়ে সামান্য আঘাত লাগে। ইরান এবং ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশের সূত্র খোঁজার চেষ্টা করছে। ফার্স এর রিপোর্টে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। 12 দিন ওই যুদ্ধ চলার সময় সামাজিক এবং যোগাযোগের মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। ওই খবর আসছে হামলা 4th দিনে হামলার লক্ষ্য ছিল গোপন ভূগর্ভস্থ স্থাপনা। দেশের শীর্ষ নেতারা ওই সময় সেখানে অবস্থান করছিলেন। দা ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় 6টি প্রবেশ এবং বের হওয়ার পথ আটকে যায় এবং বাধাগ্রস্ত হয়ে ভেন্টিলেশন সিস্টেম। ওই সময় ভূগর্ভস্থ স্থাপনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে মাসুদ পেজেশকিয়ান নিরাপদে সেখানেই থেকে বের হয়ে আসতে সক্ষম হন। দেশের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হলো ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। গত সপ্তাহে মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছিলেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তা প্রত্যাখ্যান করেছিলেন। সরকার পরিবর্তন করা ওই যুদ্ধে তাদের লক্ষ্য ছিল না। ইরান নেতারা স্বীকার করেছেন তারা পুরোপুরি বিস্মিত হয়েছিলেন এবং ওই হামলার পরবর্তী 24 ঘন্টা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অচলাবস্থা দেখা দিয়েছিল। ইসরায়েল ইরানের অনেক বিপ্লবী গার্ড এবং সেনা কমান্ডারকে যুদ্ধের শুরুতে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি তাদের টার্গেট করেছিলেন, কিন্তু তাকে যখন বাইরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি গোপন জায়গা সরিয়ে নেওয়া হয় তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া তারা হারিয়ে ফেলেছিল। পুতিন মুখে ভালো কথা বলেন, রাতে বোমা মারেন, বললেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার এএফপি দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা তুলে ধরেছেন। ওই ঘোষণার মধ্যে দিয়ে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত অস্ত্র সহায়তার দ্বার খুলে দিল ওয়াশিংটন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়া নিয়ে সোমবার একটি বড় ঘোষণা দেবেন তিনি। এদিকে যুদ্ধ পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউক্রেনে সফর করেছে এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা রয়েছে। 3 বছর বেশি সময় ধরে চলমান রাশিয়ার আগ্রাসনের এবারের গ্রীষ্মে হামলার মাত্রা বেড়েছে। যদিও নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন দায়িত্ব গ্রহণের 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন তিনি। তবে ঠিক কত পরিমাণ অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। নিউ জার্সির অ্যান্ড্রেস সামরিক ঘাঁটিতে ফেরার সময় তিনি বলেন, আমি এখনো সংখ্যা নির্ধারণ করিনি, তবে ওদের কিছু তো দিতেই হবে কারণ ইউক্রেনের সুরক্ষা প্রয়োজন। এর আগে হোয়াইট হাউস যে ঘোষণা দিয়েছিল কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে, তবে এখনো একটি চুক্তির আওতায় ন্যাটোর সহায়তার যুক্তরাষ্ট্র আবারও অস্ত্র সরবরাহ যাচ্ছে। ট্রাম্প আরো বলেন, আমরা আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাবো এবং ইউক্রেন আমাদের শতভাগ অস্ত্র দেবে। এটি আমাদের জন্য ব্যবসার একটি দিকও। এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন নতুন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে তারা একটি বহুপক্ষীয় চুক্তির কাছাকাছি পৌঁছেছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। বলেন, পুতিন অনেককে চমকে দিয়েছে, মুখে ভালো কথা বলে কিন্তু রাতে আবার বোমা ফেলে। যদিও প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর শুরুতে ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে দ্বিধান্বিত ছিলেন। এসব কংগ্রেসে তোলা একটি প্রস্তাবে তার হাতে দেওয়া হয়েছে বলে ছিলেন জেনারেল ক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে, বললেন ম্যাক্রো। ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে বলে সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন বলেছেন, ইউরোপের স্বাধীনতা এবং নিরাপত্তা বর্তমানে এমন একটি সংকটে পড়েছে যা গত কয়েক দশক থেকে দেখা যায়নি। আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি। বৈশ্বিক রাজনীতি এখন অত্যন্ত জটিল এবং অনিশ্চয়তাপূর্ণ। খবর বিবিসির। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি একথা বলেন। ম্যাক্রো জানান, ফ্রান্স সামরিক খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকে প্রতিরক্ষা বাজেটে 3.5 বিলিয়ন ইউরো যুক্ত করা হবে এবং 2027 সালের মধ্যে আরো 3 বিলিয়ন ইউরো বাড়ানো হবে। ওই পরিকল্পনা যে নির্ধারিত সময় 3 বছর আগে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে। প্রতিরোধের গোপন স্বর যে রহস্য ইসরায়েলিদের কুরে কুরে খাচ্ছে। একজন ইহুদি বিশ্লেষক গাজায় প্রতিরোধ বাহিনীর টানেল নেটওয়ার্ক দেখে বিস্ময় প্রকাশ করেছেন। গাজা যুদ্ধের শুরু 2 বছর পার হলেও ইসরায়েলরা এই টানেল নেটওয়ার্কের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তারা এটা ভেবে বিস্মিত যে প্রতিরোধ যোদ্ধাদের টানেলগুলো যুদ্ধে ব্যাপক প্রভাব রাখছে। হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্ক কার্যত এক প্রকার ভূগর্ভস্থ শহর। এসব টানেল কেবল সামরিক চ্যালেঞ্জ নয়, বরং ইসরায়েলি শাসক গোষ্ঠীর জন্য একটি কৌশলগত রহস্য হয়ে আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলি তাদের ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করতে পারেনি, বরং তারা এখন আগের চেয়ে আরো বেশি সংগঠিত এবং জটিল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামাসের ওই চ্যানেল প্রযুক্তির কাছে ইসরায়েলি সেনারা এতটা অসহায় যে তারা প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ থেকে বাঁচাতে বাধ্য হয়ে নর্দমায় আশ্রয় নেয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের। উত্তর কোরিয়া নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেছেন, পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন করতে প্রস্তুত। রাষ্ট্রীয় গণমাধ্যমে কেসিএনএ জানিয়েছে, দুদেশের উচ্চ স্তরের কৌশলগত আলোচনা চলাকালীন কিম এ কথা বলেন। ল্যাভরভ 3 দিনের উত্তর কোরিয়া সফরে রয়েছেন। পিয়ংইয়ং ইউক্রেনের রাশিয়া যুদ্ধের সৈন্য এবং অস্ত্র সরবরাহ করছে। কিম পূর্ব উপকূলীয় শহর ওলসানের ল্যাভরভের সঙ্গে দেখা করেন। সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ সোয়ে উন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন। এ সময় গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে আরো সহযোগিতার প্রতিশ্রুতি দেয় উভয় পক্ষ। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ল্যাভরভকে বলেছেন, বৈশ্বিক ভূ রাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে। সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল ইসরায়েল। ইরানের বিমান হামলায় ইসরায়েল কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা। বলা হচ্ছে, এই ধরনের স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছে এটি প্রথমবারের মতো জনসম্মুখে তার স্বীকারোক্তি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সামরিক ব্রিফিং এর নিয়ম অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, খুব কম স্থানে হামলা চালানো হয়েছে এবং সেগুলোর সামরিক ঘাঁটি কার্যক্রম অব্যাহত আছে। প্রতিবেদনের মতে কোন সামরিক অবস্থানগুলো প্রভাবিত হয়েছে বা সামরিক অবকাঠামোর কত ক্ষয়ক্ষতি হয়েছে তা চিহ্নিত করা সহ এ বিষয়ে আরো বিস্তারিত কিছু বলেনি ওই কর্মকর্তা। এর আগে গেল শনিবার অরেগন স্টেট ইউনিভার্সিটি শেয়ার করা স্যাটেলাইট তথ্যের উদ্ধৃতি দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, গত মাসে 12 দিন যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।